আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে হচ্ছে আমাদের ঈদুল আজহা। আজকে আমাদের কোরবানির ঈদ। তো আমার রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায়, যেই কারণে আসলে অনেক দেরি বলতে ভোর 4টার সময় আমি ঘুমিয়েছি। তো যেই কারণে আমি সকাল তেমন উঠতে পারিনি। 6টা মানে পৌনে 7টার মতো বাজে, তখন আম্মু বলছে যে তুমি কি নামাজে যাবা? বলছি হ্যাঁ। পরে বললো পৌনে 7টা বাজে, মানে 15 মিনিট কম 7টা বেজে গেছে, আমি এখনো ঘুমাই। মানে ঘুম ঘুম চোখে কিচ্ছু না করে মানে চলে গেছে আগে সরাসরি গোসল করার জন্য। আমার পুরো মাথাটা হ্যাং হয়ে গেছে। আমি মানে যে জামা পরার কথা সেটা না নিয়ে অন্য জামা নিয়ে গেছি। মানে সবকিছু কেমন তাল মাটাল পাকিয়ে গেছে। তো যেই কারণে আসলে একটু তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা করা। আসলে আমি একদম রেডি হয়ে নামাজে যাবো, রেডি হয়ে তারপর ভিডিওটা শুরু করে দিয়েছি। আম্মু এখনো রেডি হয়নি, খুব বেশি সময়ও নেই হাতে। সেই জন্য এইভাবেই ভাবলাম যে আগে রেডি হই, তারপরে ভিডিও শুরু করব। যদি সময় পাই তাহলে ভিডিও শুরু করবো, না হলে জাস্ট এমনিতেই দেখিয়ে দেবো। কারণ আগে তো নামাজে যেতে হবে, সময় নেই হাতে একদম। বরাবরই আমাদের প্রচুর দেরি হয়। গতবার একটু প্ল্যান করে গিয়েছিলাম, সেই জন্য আগে যেতে পেরেছি। এইবার আসলে কিভাবে যে কি হলো নিজেও বলতে পারি না। কোরবানির ঈদটা কিভাবে চলে এলো, আর কোরবানির ঈদ যে আছে রোজা ঈদের পর, আমি এটাই ভুলে গিয়েছিলাম আমার পরীক্ষার কারণে। তো যাই হোক, আমি হাতে মেহেদি দিয়েছি, খুব একটা কালার যেহেতু হয়নি, কারণ মেহেদি দিতে দিতে আমার 4টার মতো বেজে গিয়েছে। তো সেই কারণে অবভিয়াসলি রং তো হবেই না তেমন। আর মানে সবাই দিয়েছে, দিতে হবে সেই জন্য দিয়েছি। আর এছাড়া এমনিতে দেবো। আর আশপাশে একটু নিশ্চয়ই গরুর ডাক শুনতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কোরবানির গরু, আমাদের প্রতিবেশীরা যে কিনেছো সেগুলো। তো ভিডিওটা বড় করছি না, অনেকটা সময় লেট হয়ে গিয়েছে, নামাজে যাচ্ছি। তার মানে নামাজে যাওয়ার পর তো তাদেরকে সবকিছু দেখাবোই। আহ গতবার যেখানে হয়েছিল এবারও সেখানে হবে, তবুও মানে একটু এনভায়রনমেন্টটা তো কিছুটা চেঞ্জ হবে, তাই না? কোরবানির ঈদ রোজার ঈদ তো কিছুটা পার্থক্য তো অবশ্যই আছে। তো সবকিছুই দেখাবো, পাশে থাকুন। আপাতত আল্লাহ হাফেজ। এবারে আমাদের কোনো অটোকে বলা ছিল না যে আমাদের মাঠে নিয়ে যাওয়ার জন্য। তো আল্লাহর নাম করে বেরিয়ে পড়েছি। আর হাতে একদমই সময় ছিল না, 7 মিনিটের মতো সময় ছিল। তারপর আম্মু ফোন করলো একজনকে, বললো যে সে নাকি আশপাশে আছে, মাজার মানে সরি মাঠের দিকে যাচ্ছে। সেজন্য আম্মু বললো তাহলে আমাদেরকেও নিয়ে যাও। হাতে 7 মিনিট সময় ছিল। তো আমরা কোনো রকমে অটোতে উঠে সময় থাকতে থাকতেই মাঠে পৌঁছাতে পেরেছিলাম। আর আমি নামাজে বসার পর কোনো ভিডিও করতে পারিনি। আমার পাশে একজন অপরিচিত মহিলা বসেছিল, সে এক নাগাড়ে আমার দিকে তাকিয়েছিল। আমি যে ফোনটা বের করবো বা কোনো ভিডিও করবো সেটা আর পারিনি। তাই নামাজ শেষে সবাই যখন চলে যাচ্ছিল সেই মুহূর্তে একটু ভিডিও করলাম। আগেরবার যেরকম ছিল ওইরকম অবস্থাতেই এইবারও আমাদের মহিলাদের আলাদা করে নামাজের ব্যবস্থা করা হয়েছিল। আর যেহেতু পরে গিয়েছিলাম সেজন্য আম্মুকে আর আমাকে আলাদাই দাঁড়াতে হয়েছিল। ওয়াও, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাবা, চোখ বন্ধ করো। একটা সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করো। দূরে দূরে দাঁড়াও, পিছনে দাঁড়াও আরো। হ্যাঁ, চোখ বন্ধ করো। হাত পা তো এই চোখ দেখা যায়, এই চোখ দেখা যায়। ওই 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 আমার গানও বাজে যায়, চলেছে। দেখি চোখ বন্ধ করো, ভালো করে চোখ বন্ধ করো। হ্যাঁ, এক হাত পাতো, হাত পাতো। টেন টেনা। ওয়াও, খুলো খুলো খুলো, এই পলিথিন থেকে খুলো। আমরা যাওয়ার সময়ও দেরি, আসার সময়ও দেরি, কপাল খারাপ। বাবা খুশি হয়েছ? হ্যাঁ খুশি হয়েছ? আম্মু তার হাসিটা দেও না। অলরেডি আপনারা শুনে ফেলেছেন যে আমাদের আসতে অনেকটা দেরি হয়েছে, আসলে অনেক দেরি হয়েছে। সেজন্য আর দেরি না করে কোনো রকম ফ্রেশ হয়ে আম্মু এখানে মনে হয় আম্মু না মিশাপুকে জন্য বানিয়েছিল কচু ভর্তা আর ডিম ভাজি করেছিল মিশাপু। সেটা দিয়ে সকালে আগে ভাত খেয়ে নিয়েছিলাম একটু মোটামুটি পেট ভরে যতটুকু মানে সম্ভব। খাওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে সরাসরি মানে কোরবানির মাঠে, কারণ হাতে খুব একটা সময় নেই। আর সবাই চলে গেছে, আমরা একদম সবার পেছনে। আমাদের পরে আরেকজন ছিল, কিন্তু আমরা আর কি লাস্ট সেকেন্ড আর কি এরকম। তো আমরা যখন যাচ্ছিলাম তখন অর্ধেকটা মানে বেশি অর্ধেকটা আসার পর যখন দেখা যাচ্ছিল বাগানের মধ্যে আমাদের কোরবানিটা হয়েছিল আসলে। তো যখন দেখা যাচ্ছিল যে অনেক মানুষজন আর গরু
কিভাবে যেন টের পেয়ে ফেলেছে যে এখানে কোরবানি হচ্ছে বা এরকম কিছু একটা, গরু না সহজে যেতে চাচ্ছিল না, সারা রাস্তা এসেছে ভালো, এখানে আসার পর আর আগাতে চাচ্ছিল না। তারপর তাকে একটু ধরে বেঁধেই মোটামুটি নিয়ে যাওয়া হয়েছিল। ওইখানে যাওয়ার পর আমার দুলাভাই বলছিল যে খুব বেশি সময় অপেক্ষা করা যাবে না, কারণ অলরেডি অনেক গরু কুরবানি হয়ে গিয়েছে। এই গরুটা একটু ভয় পাচ্ছিল। তারপর আমার চাচাতো ভাইরা যারা ছিল আশপাশে তারাও সবাই এলো, এসে এখন গরুকে ফেলবে, মানে শোয়াবে, শুয়ে তারপর কোরবানি করার জন্য মানে কোরবানিটা করবে এই আর কি। Hello guys. And go. And go. উনি হচ্ছেন আমার এক চাচাতো ভাই। তো উনি আমাকে একটু দুষ্টামি করে বলছিল, যখন দেখেছে ক্যামেরা অন তখন বলছিল যে হ্যালো গাইস। আমি যখন বললাম যে এখন বলো, তখন একটু লজ্জায় পেয়েছে, সেজন্য আর না দাঁড়িয়ে সামনের দিকে চলে গিয়েছে। এই হচ্ছে অবস্থা। কি কি কত বড় রক্ত রক্ত বড় হয় কেমনে? বেশি ছোট 20 সালের দিকে এরকম একবার লয়ে রেডি জব করব কে থাকলে ও করে না, নিয়ে একটু দূরেই থাকো, একটু দূরেই থাকো। ঠিক না না দূরে রাখেন গুরু এই তরিকায় প্রথমে আমাদের গরুটাকে আসলে একটু উল্টো করে ফেলা হয়েছিল, তারপর সেটাকে আবার সোজা করলো। আর এখন কুরবানি করবে হচ্ছে আমার দুলা ভাই, যেহেতু আমার আব্বু অসুস্থ। তো কোরবানি হয়ে যাক, এই পার্টটা আসলে আর না দেখায়, কারণ সবাই কম বেশি জানেন। আর এই পার্টটা আসলে খালি পোজ দিবেনি মুড়া নিয়ে যাও, মুড়া নিয়ে যাও। টমাটো নাই কত চেনা আমি মাস্টার লাগবো মাস্টার ভালো হয়ে যাচ্ছে ভূত দেখলে সমস্যা না কথা কয় না, সারা দেখি কথা কয় না। এইদিকে আমি আর রাশেদুল ভুঁড়ি বের করার জন্য যুদ্ধ করছি, আর ওইদিকে তারা মাংস কাটছে আর হাড্ডি কি বলে হাড্ডিকে চাপাতি দিয়ে কোবাচ্ছে। এটা মানে এই পার্টটা আমার কি যে ভালো লাগে মাংস কাটার, কিন্তু আমি আসলে মাংস কাটতে পারি না গত কয়েক বছর যাবত। মোটামুটি কাজ অনেকটুকুই কমপ্লিট হয়ে গিয়েছে গরুর এখান থেকে বের করে। তো এখন আমি গরুর লেজ নিয়ে পড়েছি। আমার গরুর লেজটা বের করতে বেশ ভালো লাগে, যখন টান দিই তখন এমনিতে ছিলে এসে পড়ে হাতে। তো আমি ভাবছিলাম যে এটাকে মানে এইবার কাকে মারা যায় এই গরুর লেজটা দিয়ে। আমি আসলে বলছিলাম যে এটা নাকি চাবুকের মতোই দেখতে অনেকটা। তো আমি দেখুন আমি কিভাবে গরুর ছাল মানে কি বলে লেজটাকে ছিঁড়ি বা ছিলি। আপনারা কারা কারা গরুর লেজ রাখেন বা কারা কারা গরুর লেজ ছেলেন, কিভাবে করেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও কি আমার মতো করে করেন কিনা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। জানালে আমি খুব ভালো হব, এমন না যে জানাতেই হবে, তো জানালে আমি খুব খুশি হব। না আবার কুমোর পাতা হয়ে গেছে। এটা চাবুক তোমার এটা দেই, এটা দিবে মেরা দিমু। আলহামদুলিল্লাহ আমাদের মাঠের কাজে শেষ, মানে কোরবানির কাজে শেষ। এখন আমরা বাসায় চলে এসেছি, আর আমার চেহারার হালটা দেখুন, কি পরিমাণ যে গরম, রোদ নেই বাতাসও নেই, আর তার সাথে একটা ঘাপসা গরম। এই হচ্ছে আমাদের অবস্থা। বাসায় এসে দেখি আব্বু আর সাইফ খাচ্ছে, তো আমি সাইফের প্লেট থেকে টুপ করে একটু মাংস নিয়ে নিলাম। আমার হাতের মধ্যে না কেমন একটা গরুর কাঁচা কাঁচা একটা মাংসের গন্ধ। তো আমি প্রথমে সেটা খেয়াল করিনি, আমি সেটা মনেও করতে চাচ্ছিলাম না, কিন্তু তারপরে আমার হাতে কেন জানি আমার মনে হলো, তো আমি একটু শুকে দেখলাম যে অবস্থা। তারপর যখন বাসায় আসলাম, আমার ফুপি বলছিল তার ছাগলের মাথাটা যেন একটু বানিয়ে দেয়। তারপর আমি একটু ছাগলের মাথাটা বানিয়ে দিলাম বা
কেটে দিলাম, যেটাই বলেন আপনারা। আমাদের গরুর মাথা করেছে আমার দুলাভাই, ছাগলের মাথাটা ছোট ছিল আর বাসায় নিয়ে এসেছিল, সেজন্য ভাবলাম যে আমি করে দেই। টুকটাক সব কাজই পারি আলহামদুলিল্লাহ। তো আমরা কেউই এখনো দুপুরে খাবার খাইনি, খাসির মাথাটা বানিয়ে আমরা সবাই চলে যাব খাওয়ার জন্য। তো আমার হাতে যেহেতু অলরেডি গরুর মাংসের একটা গন্ধ লাগছে, আমি তো কোনোদিনও হাত দিয়ে খেতে পারবো না, খেলেই আমার পেটে অসুখ হবে। সেই জন্য আমি রিস্ক না নিয়ে আমি চামচ দিয়ে প্রথমে মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছি। আম্মু এখানে রোস্ট করতে চাচ্ছিল, আমি বলেছি যে রোস্ট করার এখন কোনো দরকার নেই, গরুর মাংস করছে মানে করছো সেটাই করো। আর এখানে এই মাংসটাকে আপনারা চেনেন, অনেকেই বলবেন যে এটা আল্লাহ লেখা উঠেছে গরুর মাংসের মধ্যে, বিষয়টা কিন্তু এরকম না। আপনারা শিক্ষিত মানুষ, আরবি মোটামুটি আমরা সবাই শ্রদ্ধা করি যেহেতু আমরা মুসলমান, কিন্তু আপনারা শিক্ষিত এবং বুদ্ধি হয়েও আপনারা কিভাবে বলেন যে গরুর মাংস থেকে আল্লাহ লেখা উঠবে? এটা হচ্ছে পেশির মাংস, আপনি যেভাবেই কাটেন না কেন, 4 টুকরা 6 টুকরা যেইভাবেই কাটেন না কেন, এই মাংসটা যেহেতু মানে লেয়ার লেয়ার থাকে, সেজন্য এরকম পেঁচানো পেঁচানো হবে। এটার মানে এই না যেটা আল্লাহ। গরু, ছাগল, ভেড়া, মহিষ যাই কাটেন না কেন সবগুলির পেশি থেকে এরকম মাংসই বেরোয়, এটার মানে এই না যে এটাই আল্লাহ। যাই হোক, যার যার বিশ্বাস। তো তারপর আমরা এখানে খাওয়া দাওয়া শেষে আসরের পরে বসে পড়েছি, মাংস বিতরণ করব আর কিছু মাংস রাখবো। সেই জন্য প্রথমে মাংস ভাগ করছিলাম যে কাদের কাদের দিব, কাদের কাদের জন্য রাখবো, কাকে কাকে ফোন করব, সেইগুলো আলাদা আলাদা করে রাখছিলাম। তারপর শেষের দিকে আমাদের জন্য কিছু মাংস ফ্রিজে রাখবো। তার আগে আবার হচ্ছে আমাদের ফ্রিজ ভরা, আমাদের নিচে কয়েকটা ছেলে থাকে, তো তাদের মাছ মাংস দিয়ে আমাদের ফ্রিজটা অলরেডি অর্ধেকেরও বেশি ভরা। আর এইদিকে আম্মু টেনশনে বাঁচতেছে না যে মাংস কই রাখবে। যাই হোক, আমাদের কাজকর্ম মোটামুটি কমপ্লিট, মাংস রাখা বিতরণ করাও হয়ে গিয়েছে। এখন ঘরটা পরিষ্কার করতে হবে, এখানে অনেকটা রক্ত টক্ত লেগেছিল, সেজন্য আমি আর দেরি না করে ঝটপট বালতি পানি নিয়ে চলে এসেছি। সবকিছু পরিষ্কার করেছি, পুরো ঘরটাই আসলে আমি পুরো মুছে ফেলেছিলাম। তারপর শরবত বানাচ্ছি, যেহেতু সবাই অনেক ক্লান্ত আর অনেক বেশি গরম ছিল, সেজন্য শরবত বানাচ্ছি। আর আমি এখানে সোজা হয়ে দাঁড়াচ্ছি না, এটা একটা কারণ আছে। আমি যখন কাজ করছিলাম আমার পিঠের একটা রগ অনেক বেশি টানা দিয়েছিল, সেই কারণে আমার কোমরের দিকে পিঠের দিকে মারাত্মক লেভেলের ব্যথা, সেজন্য আমি আসলে একটু ঝুঁকে বসে এভাবেই কাজ করছিলাম। আমি যখন শরবত বানাচ্ছি তখন অলরেডি মাগরিবের আজানও হয়ে গিয়েছে, আর আমি একটু বেশি করে লেবু দিয়ে সবার জন্য শরবত বানাচ্ছি, কারণ সবাই অনেক ঘেমেছে আর প্রচুর গরম, সেই জন্য একটু লেবু বেশি করে দিয়ে, লেবু চিনি বেশি করে দিয়ে তারপর শরবতটা বানাচ্ছি। আর আমি যখনই লেবুটা চিপছিলাম আমার হাতে এত জ্বালা করছিল, মাংস বা হাড় যখন কাটছিলাম বা হাড় যখন ধরছিলাম তখন হাতে যে কত শত কেটেছে ফেটেছে হিসাবের বাইরে। লেবুটা ধরার সাথে সাথে সেগুলো হাতের মধ্যে মনে হচ্ছে যে একদম কামড় দিয়ে ধরেছে। এই হলো অবস্থা। যারা আসলে কোরবানিতে কাজ করেন তাদের এইরকম সমস্যাটা হয়েই থাকে, এটা আসলে কমন। তারপর আমার আপু আর আমার ভাগিনা যখন এলো, তারপর তাদেরকে দেখাচ্ছিলাম যে এই দেখো কি বানাচ্ছি, শরবত। তো এটা দেখে আমার ভাগিনা তো খুবই খুশি। তারপর সে, তার প্যান্ট পরা ছিল না, সে দৌড়ে ঘরে গেল প্যান্ট পরার জন্য, কারণ সে ভিডিওতে আসবে। আমাকে বলছিল মামা আমি আসছি, তুমি দাঁড়াও তুমি দাঁড়াও আমি আসছি। এই হচ্ছে অবস্থা। তারপর যেহেতু সাইফ আসছে বলছে, আমাকে কষ্ট করে প্যান্ট পরে এসেছে ছেলেটা, ওকে যদি এখন না নেই, মানে ওর শরবত খাওয়াটা যদি এখন না নেই তাহলে আমার তো পাপ হবে, তাই না? তো যাই হোক, আমি সাইফকে দিয়ে আমার আপুকে দেওয়ার জন্য ঢালছি। আমার যে মেজো বোন, ও আমাদের সাথে ঈদ করেছে এবার। শুধুমাত্র ক্যামেরাটা অন বলে সাইফ কিন্তু মোটামুটি খাচ্ছে। এরপর ওর যখন মনে হয় যে ও আসলে শরবত খাচ্ছে, তখন ওর রিয়াকশনটা কি হয় সেটা শুধু একবার দেখুন আপনারা। কোরবানির মাঠে আমি আমার এক চাচাতো ভাইকে দাওয়াত করেছিলাম সন্ধ্যায় কফি খাওয়ার জন্য। তো ভাইয়া ভাবিকে নিয়ে এসেছে, বলেছিলাম যে ভাবিকে নিয়ে তারপরে আসবে, তো সে কথা রেখেছে। ভাইয়া ভাবিকে নিয়ে তার ছোট ছেলেকে নিয়ে তারপরে এসেছে আমার দাওয়াতটা রক্ষা করার জন্য। আমাদের বাসাটা একদম পাশাপাশি, আমাদের বাসা থেকে তাদের বাসাটা মনে হয় যে 2 পা, মানে আমাদের এরকম কাছাকাছি, কিন্তু একটু ঘুরে যেতে হয়। তো আমি ভাইয়াকে বলেছিলাম যে তুমি কিন্তু অবশ্যই ভাবিকে নিয়ে আসবা, সে যে নিয়ে এসেছে সেজন্য আমি অনেক বেশি খুশি হয়েছিলাম, আমরা সবাই আর কি। তারপর এখানে প্রথমে মুড়ি আর গরুর মাংস দেওয়া হয়েছিল, ভাইয়া খাচ্ছিল, আমিও সেখান থেকে একটু একটু খাচ্ছিলাম। আর আম্মু দেখি এদিকে পায়েস দিচ্ছিল, পায়েস দিয়ে নাকি খেতে খুব মজা। তারপর খেয়ে দেখলাম না, আসলে কিন্তু অনেক মজা লাগে। এইসব উদ্ভট খাবার কোত্থেকে তারা পায় আমি জানি না, আমি কখনো আগে খাইনি, এই প্রথম খেলাম, বেশ মজা লেগেছে। তারপর যেহেতু কফির দাওয়াত দিয়েছি, কফি না খাওয়ালে কি হয়, তাই সবার জন্য কফি নিয়ে বসে পড়েছে। আর আমার ভাগিনা, আমার ছেলেটা আমার সাথে মানে ওর এরকম খোটাখুটি না করলে চলেই না।
তারপর ভাইয়ারা চলে গেল, আমরা মোটামুটি নাস্তা করে চলে এসেছি রান্না করার জন্য। মানে কোরবানির ঈদে রাত্রেবেলা আমাদের প্রতিদিনই অন্যরকম, মানে প্রত্যেকবারই অন্যরকম একটা রান্না হয়। সেটা হচ্ছে প্রথমে শুধু মাংস, পরে হচ্ছে হাড্ডি সহকারে মাংস। তো এখন সেই হাড্ডি সহকারে মাংসটা আমি রান্না করব। আর গত বছর আমি রান্না করেছিলাম। একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে আমি কিভাবে গরুর মাংস রান্না করি সেটা যেন তাদেরকে দেখায়। তো মানে গতবার কোরবানিদের পরে আমি আর গরুর মাংস কখনো করিনি, সেজন্য দেখাতেও পারিনি। এবার যেহেতু করেছি অবশ্যই আমি এবার ভিডিও করে রেখেছি, আমি আপনাদেরকে দেব। মানে যে আমাকে কমেন্টটা করেছে আমি তাকে উদ্দেশ্য করে আমি ভিডিওটা আবার আপলোড করব কাল পরশুর মধ্যে। তবে আমাকে কে যে বলেছে সেটা আমার এই মুহূর্তে মনে নেই। যাই হোক, আমি সেটা কাল পরশুর মধ্যে আপনাদের সামনে আপলোড করব। আর আমি এখানে গরুর মাংসগুলো এখন দিয়ে দেবো। আর আমার এইখানে হেল্প করছে হচ্ছে আমার দুলা ভাই, কারণ সবাই কাজে ব্যস্ত। আম্মু আর আমাদের বাড়িতে থাকে একটা মেয়ে তাসলিম আপা, আম্মু আর তাসলিম আপা এখানে ভুঁড়ি ধোয়ার কাজ করছে। আর ওইদিকে আমার বোন আমার ভাগিনাকে দেখছে, ও প্রচন্ড দুষ্টামি করছিল। আর এদিকে আমি তো রান্নাই করছি, তো আমার ক্যামেরাটাকে ধরবে, উপরে না ধরলে তো দেখা যাচ্ছিল না। সেই জন্য আমার দুলা ভাই আমাকে এখানে হেল্প করেছিল, সেই জন্য তাকে সত্যি থ্যাংক ইউ। এখন এই থ্যাংক ইউ বলেছি বলে আবার বলবেন না যে থ্যাংক ইউ দিয়ে শুকনো কড়াই চিরা ভিজবে না, এরকম না। গরুর মাংস কিন্তু 2 টুকরা আপনাকে বেশি দেবো বলেছে, তো দেবো। মাছ লেখা করো। বেশি দাও। মাটির চুলায় রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, কারণ কি সুন্দর আগুন যে জ্বলছিল। আর ওপরে হচ্ছে আমার মাংস, এই হচ্ছে আমার মাংসের চেহারা দেখে তো বোঝা যাচ্ছে যে এটা মজা হবে বা মজা হচ্ছে। যাই হোক, মাংসটা যখন হয়ে গিয়েছিল তারপর এখানে ভুঁড়ি সেদ্ধ করেছিলাম একটু হলুদ দিয়ে। সবসময় আমাকে দেখেছি ভুঁড়িটাকে 2 ভাগে সেদ্ধ করার জন্য, এরকম পাইপগুলোকে আলাদা আর উপরে যে পর্দা সেগুলোকে আলাদা, তো সেভাবেই করেছিলাম। তারপর এখানে গরু যে 4টা পা, সেই 4টা পাকে সেদ্ধ বসিয়ে চলে গিয়েছিলাম গোসল করার জন্য। ঘরে এসে দেখি আমার রুমের অবস্থা দেখুন, আমি যেভাবে সকালে এসে বোরখা আর ওড়নাটা রেখেছিলাম সেইভাবেই আছে। আমি কিন্তু সারাদিন একবারের জন্য আমার রুমে আসিনি। এই হচ্ছে আমার অবস্থার, মাথাটা এরকম বনবন করে ঘুরছিল। কোনো রকমে গোসলটা সেরে খেতে বসে পড়েছি। প্রচন্ড লেভেলের ক্ষুধা লেগেছে আমার, এরকম ক্ষুধা মনে আগে কখনো লাগেনি, যদিও দুপুরে খেয়েছি কোনো রকম। তো আবারও খেতে বসে পড়েছি আমরা সবাই মিলে। এখানে একটু লেবু আর একটু কি বলে এটাকে, পেঁয়াজ নিয়ে নিয়েছি। আম্মু যেহেতু দুপুরে মুরগির মাংস রান্না করেছিল, তো আমি মুরগির মাংসের এখানে যে গলা ছিল 3টা, মানে 2টা আমি নিয়েছিলাম, একটা পা হাতের পাখার মতো যে সেটা নিয়েছিলাম, আর একটা আম্মু দিয়ে দিয়েছিল। এই হচ্ছে রাতের খাবার। আর সাথে কিন্তু একটু গরুর মাংস নিয়েছিলাম, আর হাতে যেহেতু একটু কেটে গেছে সেটা ধরতেই হাতে কেমন একটা করে জ্বালা করলো। তো গরুর মাংস দিয়ে ভাত খাবো। আর ভাত যখন খাচ্ছিলাম তখন দেখলাম আমার বোন পেছনে যেন মশারি দিয়ে কি করছে, কি যে বলছিল কি যে করছিল নিজেও বলতে পারবো না। আমি যখনই ভিডিও করতে আসি তখনই পেছনে হয় আমার মিশু আপু, নয়তো আমার ভাগিনা, নয়তো মানে কেউ না কেউ আসবে, মানে বুঝলাম না ব্যাপারটা কি। আর এত বেশি ক্লান্ত লাগছিল এই সময়টাতে যখন খাচ্ছিলাম, সবাই গল্প করছিল কিন্তু তারপর এক কান দিয়ে ঢোকাচ্ছি আর এক কান দিয়ে বের করছি, এই হচ্ছে অবস্থা। আপুকে বললাম যে একটু কোক ঢেলে দাও সবাইকে। আপুকে কাজ দিয়েছিলাম, তার কারণ হচ্ছে আপু আগেই খেয়ে ফেলেছিল, সেই জন্য আপুকেই কাজ দিলাম। আর আমি এতটাই টায়ার্ড যে খেতে খেতে একদম কি বলে বালিশ মনে করে চেয়ারের মধ্যে হেলান দিয়ে ফেলেছিলাম। এই হচ্ছে আমাদের অবস্থা সবার। অনেকটা ক্লান্ত থাকার পর আর দেরি না করে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি শুয়ে পড়ার জন্য। এখন কয়টা বাজে জানেন? এখন বাজে হচ্ছে রাত 1টা 3, 1টা 3ই তো মনে হয়। সবাই মোটামুটি শুয়ে পড়েছে, বাকি আছি শুধু আমি আর আম্মু। তো অলরেডি 1টা 3 যেহেতু বেজে গিয়েছে, আমি আর দেরি করবো না, অনেক ক্লান্ত, সেজন্য ভিডিওটা আর বড় করছি না, আপাতত এই পর্যন্তই রাখছি। ও আরেকটা কথা, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমার হাতের মেহেদির কালারটা কিন্তু খুব একটা হয়নি। তার কারণ হচ্ছে অর্গানিক মেহেদি বা কাবেরি মেহেদিগুলো পরের দিন কালার হয়, আর যেহেতু পরের দিন আমরা গণহারে মাংস ধরেছি, পানি ধরেছি, কালার হবে না, এটাই স্বাভাবিক। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর সবাইকে আবারও ঈদ মুবারক।